আজ আমরা ক্লাস 12 এর তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় ভারতের বৈদেশিক নীতি এই অধ্যায়ের প্রথম ক্লাস করব এবং আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দা পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে, তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব বিদেশ নীতি কি সেটা নিয়ে, তারপরে বিদেশ নীতি কে ঠিক করে, তারপরেই দেখব রাষ্ট্রের জন্য একখানা রাষ্ট্রের জন্য বিদেশ নীতি কেন প্রয়োজন, কি দরকার বিদেশ নীতির, না হলেও তো চলতো তাই না, সেই জিনিসটা দেখবো। তারপরে ভারতের ক্ষেত্রে পররাষ্ট্রনীতি কি, ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য, ভারতের পররাষ্ট্রনীতির নির্ধারক অর্থাৎ কোন কোন বিষয়গুলোর উপরে ভারতের পররাষ্ট্রনীতি নির্ভর করে সেই জিনিসগুলো দেখবো। তারপরে ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য দেখবো এবং সর্বশেষে ভারতের পররাষ্ট্রনীতির বিবর্তন দেখবো সেই 1947 সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত, অর্থাৎ নেহেরুর সময় থেকে শুরু করে মোদির বা মোদিজির সময়কাল পর্যন্ত। ওকে, তো চলো প্রথমে শুরু করা যাক যে পররাষ্ট্র নীতি কি সেই জিনিসটা। খুব সাধারণভাবে যদি আমরা বলি, একখানা রাষ্ট্র বিশ্বের অন্যান্য রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য যে সমস্ত কৌশল, যে সমস্ত পরিকল্পনা, যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করে সেইগুলোকেই বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি বলা হয়। উদাহরণ দিই একটা, ধরো তোমাদের স্কুলে কোনো একটা ছেলে বা মেয়ে রয়েছে, এক্স নামে একটা ছেলে রয়েছে, পড়াশোনাতেও খুব একটা ভালো নয়, কারো দেখে না লিখলে সে পাশ করতে পারবে না, আবার এদিকে সে শারীরিক দিক থেকেও কিছুটা দুর্বল, অর্থাৎ বলতে পারো যে আমার মতো রোগা পটকা। এখন তার তো স্কুলে সার্ভাইভ করতে হবে, সে চিন্তা করলো আমার কিছু পরিকল্পনা দরকার। তো সে কি করলো, স্কুলের সব থেকে বদমাইশ যে দল সেই দলের সঙ্গে বন্ধুত্ব করে নিল। তাহলে কেউ তাকে ভয় দেখাতে পারবে না, আর যাদের থেকে ভয় ছিল তার সঙ্গেই বন্ধুত্ব করে নিয়েছে। আর রেজাল্ট ঠিক করার জন্য যারা একটু পড়াশোনায় ভালো তাদের সঙ্গে বন্ধুত্ব করে নিল। আবার ওই স্কুলে কিছু স্টুডেন্ট এরকম রয়েছে যাদের সঙ্গে মিশলে সে খারাপ হয়ে যেতে পারে, তখন সে তার থেকে দূরে থাকার চেষ্টা করলো। এই যে এক্স নামে যে ছেলে বা মেয়েটা, আমরা ছেলে বলেছিলাম না, ওই ছেলেটা যে পরিকল্পনা গ্রহণ করলো সারভাইভ করার জন্য স্কুলে, এই পরিকল্পনায় যখন একটা রাষ্ট্রের ক্ষেত্রে চলে আসে তখন সেটা পররাষ্ট্রনীতি হয়ে যায়। এখন এমন নয় যে রাষ্ট্রটা দুর্বল, রাষ্ট্র শক্তিশালী হলেও তার জন্য এই পররাষ্ট্রনীতি দরকার পড়ে। আমরা এক কথায় যদি বলি যে পররাষ্ট্রনীতি হচ্ছে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখার বিভিন্ন কৌশল। অন্য কারোর সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য কি করতে হবে, অন্য রাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য ঠিকঠাক রাখতে হবে, তাকে বিভিন্ন কাজে সাপোর্ট করতে হবে, তাকে আমাদের দেশে বিজনেস করতে দিতে হবে, তাই না? এই যে এই বিষয়গুলো এক একটা কৌশল, আর এইগুলোই হচ্ছে পররাষ্ট্রনীতি। ওকে, অর্থাৎ অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য আমরা কি করছি, একটা দেশ কি করছে, এটাই পররাষ্ট্রনীতি। আশা করছি পররাষ্ট্রনীতি কি জিনিস ক্লিয়ার হয়েছে, হয়েছে তো? এবার আসি, এই যে বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি কে ঠিক করে, একটা রাষ্ট্রের জন্য কে ঠিক করে, ওই রাষ্ট্রের কে পররাষ্ট্রনীতিটাকে ঠিক করে। এক কথায় যদি আমরা বলি, একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি ঠিক করে সেই দেশের সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী অর্থাৎ পিএম, প্রাইম মিনিস্টার। আর এনার সঙ্গে আরও একজন থাকে, সেটা বিদেশ মন্ত্রণালয়। দেখো, আমরা যদি এই বিদেশ নীতি কে ঠিক করে এই বিষয়টা আমরা ভারতের উদাহরণ নিই, তবে আমরা বলতে পারি ভারতের বিদেশ নীতি নির্ধারণের প্রধান দায়িত্ব রয়েছে কেন্দ্র সরকারের হাতে, বিশেষ করে প্রধানমন্ত্রীর হাতে। তুমি দেখো না, ওই যে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন রাষ্ট্রে ঘুরতে যাচ্ছে, শুধু তো ঘুরতে যাচ্ছে না, আমাদের দেশের স্বার্থ পূরণের জন্য যাচ্ছে। আমাদের রাষ্ট্রের জাতীয় স্বার্থ যাতে ঠিক থাকে সেই স্বার্থ পূরণের জন্য অন্য দেশের সঙ্গে সম্পর্ক ঠিক করতে যাচ্ছে। আমাদের দেশের পররাষ্ট্রনীতি কেমন হবে এটা ঠিক করে প্রধানমন্ত্রী, এবং এনাকে সাহায্য করে বিদেশ মন্ত্রণালয় এবং মন্ত্রিসভা, আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রিসভা রয়েছে তারা সেই যে নীতিগুলো গ্রহণ করছে প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রণালয় সেগুলোকে অনুমোদন করে এবং এগুলোই সংসদে আলোচনা হয়। এছাড়া বিভিন্ন বিদেশি বা আন্তর্জাতিক ক্ষেত্রে যে চুক্তিগুলো হয় সেই চুক্তিগুলোতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। আর ওই যে বললাম সংসদে আলাপ আলোচনা হচ্ছে, যে সমস্ত নীতি নির্ধারণ করেছে প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রণালয়, সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে আইন প্রণয়ন করা হয় যাতে সেগুলো কার্যকর করা যায়। তো আমরা কি দেখলাম, একটা রাষ্ট্রের বিদেশ নীতি কে নির্ধারণ করে, প্রধানমন্ত্রী, এবং তাকে সাহায্য করে কেন্দ্রের অন্যান্য মন্ত্রীরা, বিভিন্ন মন্ত্রণালয়। ওকে, এই জিনিসগুলোই দেখলাম। এবার আসি পরের অংশে, একটি রাষ্ট্রের জন্য পররাষ্ট্রনীতির কি দরকার, না থাকলেও তো চলতো, সে শুধু দেশের মধ্যেই থাকতে পারতো। এর বেশ কিছু দরকার রয়েছে, দরকার ছাড়া তো কোনো জিনিসই গ্রহণ করা উচিত নয়, তাই না? দেখো, বলছে জাতীয় স্বার্থ রক্ষা। এখন আমরা যদি অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখি তবে কি হবে, অন্য রাষ্ট্র আমাদেরকে বিভিন্ন পরিস্থিতিতে হেল্প করবে, তাই না? ওই যে বন্ধু আমার এই ভেবে হেল্প করবে, যদি সম্পর্ক খারাপ থাকে সে আক্রমণ করতে চাইবে। তো আমাদের রাষ্ট্রের বা একখানা রাষ্ট্রের তাদের নিরাপত্তা, তার জাতীয় স্বার্থ রক্ষা, তার সীমান্ত সুরক্ষা, এই সমস্ত বিষয়গুলোর
জন্য পররাষ্ট্রনীতি নির্ধারণ করা খুব দরকার বা পররাষ্ট্রনীতি খুব প্রয়োজন। এছাড়া কি বলছে, আন্তর্জাতিক শান্তি রক্ষা, যাতে যুদ্ধ না হয় এবং খুব সিম্পলভাবে বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যায়, ওই বসে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যায়। এই জন্যেও আমাদের কি দরকার, আমাদের দরকার পররাষ্ট্রনীতি, অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক। নেক্সট কি বলছে, অর্থনৈতিক উন্নয়ন। দেখো, আমার যদি অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক না থাকে, তো অন্য রাষ্ট্রের সঙ্গে আমি কিভাবে বিজনেস করব? নিশ্চয়ই করতে পারবো না। আর যদি অন্য রাষ্ট্রের সঙ্গে বিজনেস না করি, তবে আমাদের অর্থনৈতিক উন্নতি ঘটবে কিভাবে? দেখো, দেশের মধ্যে বিজনেস করে অর্থনৈতিক উন্নতি ঘটানো যায়, বাট সেটা একটা লিমিট পর্যন্ত হয়। কিন্তু যদি বিদেশ থেকে আমরা টাকাই না নিয়ে আসতে পারি, ইনকামই না করে আনতে পারি, করে এনে আমার দেশের উন্নতি ঘটাতে না পারি, আমার দেশের অর্থভাণ্ডার যদি ভরাতে না পারি, তবে কি অর্থনৈতিক উন্নতি হবে? নিশ্চয়ই হবে না, তাই না? যদি আমরা অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখি, তবে আমাদের কি হবে, ওই রাষ্ট্রের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য হবে, ওই রাষ্ট্রের বিভিন্ন বড় বড় কোম্পানি আমাদের রাষ্ট্রে এসে বিভিন্ন প্রজেক্টে বিনিয়োগ করবে, ইনভেস্ট করবে, তাই না? ফলে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে। নেক্সট, বিশ্বমঞ্চে নিজের প্রভাব বিস্তার করা, সারা বিশ্বে নিজেকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিস্থাপিত করার জন্য এই পররাষ্ট্রনীতি দরকার রয়েছে একটা রাষ্ট্রের। নেক্সট কি বলছে, বৈশ্বিক সমস্যায় সহযোগিতা। দেখো, আমরা বৈশ্বিক সমস্যার মধ্যে কি দেখেছি, সন্ত্রাসবাদ দেখেছি, পরিবেশগত নিরাপত্তাহীনতা দেখেছি। এই সমস্ত যে সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানের জন্য আমাদের একার পক্ষে সম্ভব নয়। তো অন্য রাষ্ট্রের সঙ্গে যদি আমি সম্পর্ক বজায় রাখি, তবে এই সমস্যাগুলো সমাধানে আমাদের হেল্প হবে, অর্থাৎ একটা রাষ্ট্রের হেল্প হবে, তাই না? দেখো, আমেরিকা এত শক্তিশালী, তাই না? কিন্তু ও যদি অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক না রাখে, তবে সে এই যে বৈশ্বিক যে সমস্যাগুলো রয়েছে, এগুলো সমাধান করতে পারবে? নিশ্চয়ই পারবে না। ধরো, আমাদের ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক খারাপ হয়ে গেল, এবার আমেরিকায় কোনো একজন টেরোরিস্ট অ্যাটাক করে ভারতে লুকিয়ে আছে, আমরা বলেছি ঢুকতে দেবো না, সাপোজ ধরতে বলেছি। যেহেতু আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ, সেহেতু আমরা ঢুকতে দেবো না। তবে সে ওই টেরোরিস্টটাকে ধরতে পারবে? নিশ্চয়ই নয়। ফলে ওর সমস্যার সমাধান হলো? নিশ্চয়ই না। তবে কি হচ্ছে, সম্পর্ক রাখতে হবে, তো তবেই না এই সমস্যার সমাধান করতে পারবে, হ্যাঁ কি না? আশা করছি ক্লিয়ার হয়েছে, তাই না? নেক্সট কি বলছে, সংস্কৃতির প্রচার। দেখো, প্রতিটা রাষ্ট্র চায় তার সংস্কৃতি, তার দেশের সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, তাই না? এর জন্যও তো অন্য রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে। নেক্সট, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক। দেখো, তুমি তোমার প্রতিবেশীদের সঙ্গে যদি সম্পর্ক ভালো না রাখো, তাহলে তুমি সুরক্ষিত থাকবে না। দেখা গেল আমাদের প্রতিবেশী রাষ্ট্র রয়েছে কিছু, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, বাংলাদেশ। এদের সঙ্গে যদি আমরা সম্পর্ক ভালো না রাখি, খোঁচা মারতেই পারে একটু। তাই জন্যে এদের সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে। হতে পারে কিছু পড়ে রয়েছে উঠানে, কুড়িয়ে নিয়ে চলে গেল, যেরকম আমাদের ছেলে করেছে, তাই না? দেখো, বর্তমানে আমাদের ছেলে আমাদের নাতির সঙ্গে সম্পর্ক একটু খারাপ রয়েছে। ছেলের সঙ্গে প্রথম থেকেই খারাপ ছিল, নাতির সঙ্গে রিসেন্টলি একটু খারাপ হয়েছে। নাতি বলতে কে, আশা করছি বুঝতে পেরেছো। কিন্তু একসময় আমাদের নাতির সঙ্গে সম্পর্ক ভালো ছিল, এখনো আছে, অতটাও খারাপ না, একটু খারাপ হয়েছে। যাই হোক, যদিও নাতির দোষে, আমাদের দোষে নয়। আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা শান্তি ছড়াতে চাই। ওকে, যাই হোক, একটি রাষ্ট্রের জন্য কেন দরকার, এই সমস্ত কারণে, আরও একাধিক কারণ থাকতে পারে। আমরা মূলত বলতে পারি যে জাতীয় স্বার্থ রক্ষা। দেখো, অন্যান্য পয়েন্টগুলো অ্যাকচুয়ালি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি জাতীয় স্বার্থের মধ্যেই পড়ছে। এক কথায় আমাদের দেশের উন্নতির জন্য, আমাদের দেশ বলতে একটা রাষ্ট্রের উন্নতির জন্য, অর্থাৎ সার্বিক উন্নতি, সব দিক থেকে উন্নতির জন্য অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখা খুবই জরুরি। নিজের নিরাপত্তার জন্য, নিজের নিরাপত্তা রক্ষার জন্য অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখা খুবই জরুরি। আর সেই সম্পর্ক রাখতে গেলে আমাদের কি করতে হবে, পররাষ্ট্রনীতির পথ অবলম্বন করতে হবে, বিভিন্ন নীতি, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে হবে, তাই না? আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট অংশে যাই, ভারতের বিদেশ নীতি। দেখো, এটা প্রথমে আমরা দেখলাম যে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কি জিনিস। একটা রাষ্ট্রের জন্য এই পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কারা ঠিক করে, এবং তারপরে দেখলাম একটা রাষ্ট্রের জন্য কেন বিদেশ নীতি গ্রহণ করা দরকার। এইবার দেখবো আমরা ভারতের কনটেক্সটে, আমরা দেখবো যে ভারতের পররাষ্ট্রনীতি অ্যাকচুয়ালি কেমন। দেখো, ভারতের যে প্রাচীন ঐতিহ্য রয়েছে, মানবতা, অহিংসা, পরমত সহিষ্ণুতা, অন্যের মতকে গুরুত্ব দেওয়া, অহিংসার পথ অবলম্বন করা, এই সমস্ত বিষয় ভারতের পররাষ্ট্র নীতির মধ্যে ফুটে ওঠে। দেখো, ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে একটা শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। এছাড়া ঠান্ডা যুদ্ধের সময় জোট নিরপেক্ষতার নীতি অবলম্বন করে ভারত নিজের স্থান বিশ্বমঞ্চে অ্যাড করে দিয়েছে, ঠিক আছে? দেখো, ভারত সেই সময় মোটে স্বাধীন হয়েছে এবং সেই সময় জোট নিরপেক্ষতা নীতি অবলম্বন করেছে, যে আমি কারোর সঙ্গে, যেখানে সারা বিশ্ব হয় পুঁজিপতি জোটে যাচ্ছিল, নয় সমাজতান্ত্রিক জোটে যাচ্ছিল, কিন্তু ভারত সেখানে নিউট্রাল থেকেছে, কারোর সঙ্গে যোগদান করেনি। সেই সময় থেকেই ভারত সারা বিশ্বে নিজের একটা নাম ছড়িয়ে নিয়েছে।
এবং সেই ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়েও এই ভারতবর্ষ বিভিন্ন চুক্তি, বিভিন্ন পরিকল্পনা গ্রহণের মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে ভারতবর্ষ তার স্থান বিশ্বমঞ্চে করে নিয়েছে এবং বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে। আমরা বললাম ভারত একটা শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। একটা উদাহরণ দিই, যে এতটাই শান্তিপ্রিয় যে ভারতের পরমাণু নীতির মূল স্লোগানই হচ্ছে নো ফার্স্ট স্ট্রাইক, অর্থাৎ প্রথমে আঘাত নয়, কেউ যদি আক্রমণ করে তবে তার উত্তর দেব, যেটা আমরা ছেলের পক্ষে দিয়েছিলাম। অর্থাৎ ছেলে আমাকে আক্রমণ করেছিল আমাদের দেশকে, আমরা তার উত্তর দিয়েছি বিভিন্ন স্ট্রাইকের মাধ্যমে। ওই যে উরি হলো, পুলওয়ামা হলো, তাই না? ওই সমস্ত ঘটনার পরে আমরা বিভিন্ন সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছি। আমরা আগে তো আক্রমণ করিনি, তাই না? তো ভারতের বিদেশ নীতির মধ্যেও কি রয়েছে, সেই প্রাচীন ঐতিহ্য আমাদের ভারতবর্ষ ধরে রেখেছে। এছাড়া জোট নিরপেক্ষতার নীতি অনুসরণ করেছে, পঞ্চশীল নীতি অনুসরণ করেছে। এক কথায় একটা শান্তিপূর্ণ এবং অহিংসার পথে এই পররাষ্ট্র নীতি গ্রহণ করেছে ভারত। আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট আসি ভারতের বিদেশ নীতির মূল রূপকার। দেখো, ভারতের বিদেশ নীতির মূল রূপকার আমরা প্রথমেই বলেছি, অ্যাকচুয়ালি বিদেশ নীতি কে নির্ধারণ করে? প্রধানমন্ত্রী, এই কথা বলেছি। তো মূল রূপকার মানে কি? যে এটার অ্যাকচুয়ালি রূপদান করছে, তাই না? আমাদের ভারতবর্ষের বিদেশ নীতির মূল রূপকার হচ্ছে এই যে মানুষটা, জওহরলাল নেহেরু। আবার ভারতের বিদেশ নীতির বা পররাষ্ট্র নীতির জনকও বলা হয় ওনাকে। উনি এমন কিছু পরিকল্পনা গ্রহণ করেছিলেন যেগুলো বর্তমান পর্যন্তও চলছে। আমরা অনেকেই মনে করতে পারি যে বর্তমান সময়ে ভারতের সম্পর্ক বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সবথেকে ভালো, অর্থাৎ এই যে বর্তমান সময়ে খুব ভালো পরিস্থিতির মধ্যে রয়েছি, অন্যান্য রাষ্ট্র আমাকে খুব সাপোর্ট করছে, এটা অনেকের মনে হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি সবথেকে ভালো সময় ছিল, বা বলতে পারো অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিল, নিজের জায়গা ছিল এই নেহেরুর সময়। বর্তমানে অনেক রাষ্ট্র আমাদেরকে সাপোর্ট করছে না, ছোট ছোট রাষ্ট্র আমাদেরকে সাপোর্ট করছে না। হ্যাঁ, বর্তমানে আমরা কিছুটা শক্তিশালী হয়েছি বটে, আরো হতে পারতাম যদি না কিছু ভুল না হতো। যাই হোক, ওসব দিকে না যাই। তো ভারতের বিদেশ নীতির মূল রূপকার হচ্ছে এই জওহরলাল নেহেরু। ইনি সেই জোট নিরপেক্ষতা নীতি এবং পঞ্চশীল নীতি অনুসরণ করেন। যেরকম 1954 সালে চীনের সঙ্গে একটা পঞ্চশীল নীতি গ্রহণ করেন, ওই রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য, চীনের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য। যেই নীতি অর্থাৎ এই পঞ্চশীল নীতি এবং জোট নিরপেক্ষতা নীতি পরবর্তীতে বিভিন্ন প্রধানমন্ত্রী সেই দুখানা নীতির উপরে ভিত্তি করে তাদের পররাষ্ট্র নীতি গড়ে তুলেছেন। অর্থাৎ তাদের চিন্তাভাবনা ওই দ্বারা প্রভাবিত হয়েছে। এমন নয় যে তারা কংগ্রেসেরই ছিল। যেরকম মোরারজি দেশাই, উনি তো কংগ্রেসের ছিলেন না, উনি কোথাকার ছিলেন? জনতা দলের। তিনিও জোট নিরপেক্ষতার নীতি অনুসরণ করেছেন। এখনো বর্তমানে এখনো পঞ্চশীল নীতি অনুসরণ করা হয় কি আমাদের বিদেশ নীতি নির্ধারণের সময়, ওর উপরে ভিত্তি করে আমাদের বিদেশ নীতি নির্ধারণ করা হয়। ওকে, নেক্সটে আসি। তাহলে কে আমরা বুঝতে পারলাম। নেক্সট কি বলছে, ভারতের বিদেশ নীতির মূল লক্ষ্য কি, এর উদ্দেশ্য কি? এক হচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষা। দেখো, দক্ষিণ এশিয়ার সব থেকে বড় রাষ্ট্র হিসেবে ভারতের বিদেশ নীতির মূল উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে এই দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। এছাড়া সন্ত্রাসবাদ, তারপরে মাদক চোরাচালান, তারপরে সীমান্ত নিরাপত্তা প্রভৃতি বিষয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো করে সহযোগিতার মাধ্যমে জাতীয় স্বার্থ রক্ষা করা। ওকে, নেক্সট অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন। বর্তমান সময়ে ভারতের বিদেশ নীতির একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক দিক থেকে সহযোগিতা করে এবং ওই রাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা পেয়ে বাণিজ্যিক ক্ষেত্রে উন্নতি সাধন করা। এছাড়া বৈদেশিক বিনিয়োগ নিয়ে আসা নিজের দেশে। অন্য রাষ্ট্রকে হেল্প করলে অন্য রাষ্ট্রও তো আমাদেরকে হেল্প করবে, হ্যাঁ কি না? তো এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে আমাদের যাতে এই যে বাণিজ্যিক দিকটার উন্নতি ঘটে, এর জন্য আমরা কি করেছি, একখানা উদাহরণ দিই আমরা। ভারত, মায়ানমার, থাইল্যান্ড, এই যে তিনটে দেশের মধ্যে একটা সড়ক তৈরি করেছি, একটা রাস্তা তৈরি করেছি, যার মাধ্যমে আমাদের এই বৈদেশিক বিনিয়োগ, তারপরে বাণিজ্যের উন্নতি ঘটবে। ঠিক আছে, মানে এই যে বাণিজ্যের উন্নতি ঘটছে, ফলে ওই দেশের বিভিন্ন কোম্পানি আমাদের দেশে এসে বিনিয়োগ করতেই পারে, তাই না? যেহেতু ওই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো আছে। নেক্সট আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতা। যুদ্ধ এড়িয়ে সহজ আলাপ আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি ও নিরাপত্তা রক্ষা করাও ভারতের বিদেশ নীতির একখানা উদ্দেশ্য। এ চাই যে যুদ্ধ নয়, সহযোগিতার মাধ্যমে আমরা সমস্ত প্রবলেম সলভ করব। ওকে, নেক্সট কি বলছে, সীমান্ত সমস্যার সমাধান করাও ভারতের বিদেশ নীতির একটা লক্ষ্য বা উদ্দেশ্য। যেরকম আমরা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রেখে আমাদের সীমান্তের সুরক্ষা করতে পারি, আমাদের সার্বভৌমিকতা রক্ষা করতে পারি। দেখো, চীন, পাকিস্তানের মতো দেশগুলো যে রয়েছে, এরা যখন তখন আক্রমণ করে দিতে পারে। চীন ভারতের কিছু অংশ দখল করে রয়েছে, পাকিস্তান কিছু অংশ দখল করে রয়েছে, এবং ওরা চাইছে কাশ্মীরটা পুরো চাইছে। প্রথমে আমরা ভালো মতো বলে তাদেরকে বলবো, দেখো ছেড়ে দাও, নিজের জায়গা ছেড়ে দাও। ওই যে যেরকম পাকিস্তানকে বলবো ওই অংশটা আমাকে দিয়ে দাও, আমাদের দেশ,
ওরা যেই অংশটা দখল করে রয়েছে ওই মাথার দিকে, অর্থাৎ ভারতের ম্যাপের মাথার দিকে, তাদের সঙ্গে একটু সম্পর্ক ভালো রাখার চেষ্টা করব। এমন নয় সেই গলায় গলায় বন্ধু হয়ে যাব, এমনও নয়। আরও একটা কথা বলে রাখি, সারা বিশ্বে আন্তর্জাতিক ক্ষেত্রে কেউ কারো বন্ধু নয়। জাতীয় স্বার্থ যখনই নষ্ট হবে তখনই তোমার সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে দেবে। আমরা দেখি আমাদের সঙ্গে রাশিয়ার এত ভালো বন্ধুত্ব, ওদের যদি কখনো এমন মনে হয় যে ভারতের জন্য আমার জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে তারা আমাদের সঙ্গে শত্রুতা করতেই পারে। এখনো পর্যন্ত তেমন পরিস্থিতি আসেনি, তবু ঠিক আছে। তো ওই যে পাকিস্তানের যে কথা বলছিলাম, এছাড়া চীনের যে কথা বলছিলাম, ওদের সঙ্গে বসে ওদের জন্য বিভিন্ন পরিকল্পনা আমরা গ্রহণ করতে পারি, ওদের সঙ্গে বিভিন্ন চুক্তি করতে পারি, তাই না? করে এই যে তারা যাতে আক্রমণ না করে সেই সমস্যার সমাধান আমরা করতে পারি। এই যে বাংলাদেশের সঙ্গে একসময় আমাদের সম্পর্ক খুব ভালো ছিল, হ্যাঁ মানছি ওদের ক্ষমতা নেই, নাতির আমাদের ক্ষমতা নেই, তারপরেও ওরা কখনো আক্রমণ তো করেনি, তাই না? হ্যাঁ, অবৈধভাবে কিছু লোক ঢুকে যাচ্ছে, কিন্তু পাকিস্তান যেভাবে আমাদের উপরে হামলা করছে সেই রকম তো করছে না, তাই না? এখন একটু সম্পর্ক খারাপ রয়েছে, বলা যায় না আক্রমণ করতেই পারে, যদিও ক্ষমতা নেই, তো এর জন্যও আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে ওই দেশের সঙ্গে। যাই হোক, নেক্সট মানবিক সাহায্য প্রদান। ভারতের আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ ভারতের বিদেশ নীতির আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে বিভিন্ন সাহায্য প্রদান করা, মানবিক সাহায্য প্রদান করা। এর উদাহরণ হিসেবে আমরা যদি বলি 23-24 সালের কথা, 2023-24, সরি 2023-24 না, 2022-23-এর কথা আমরা বলি, প্রায় 62,920 মিলিয়ন টাকা বরাদ্দ করা হয়েছিল বাজেটে, যে এই টাকাটা আমাদের প্রতিবেশী দেশগুলোকে দেয়া হবে, তাদেরকে সাহায্য করা হবে, তারা যাতে উন্নয়ন ঘটাতে পারে তাদের দেশের। বোঝা গেল কতটা হেল্প করে? এছাড়া কোভিড-19 যখন হলো, অর্থাৎ ওই করোনা আসলো, করোনার সময় বিভিন্ন রাষ্ট্রকে ভ্যাকসিন প্রদান করেছে এই আমাদের ভারত। ক্লিয়ার? তো ভারতের বিদেশ নীতির উদ্দেশ্য বা লক্ষ্য আমরা জানলাম। নেক্সট আমরা আসছি ভারতের পররাষ্ট্রনীতির নির্ধারক। প্রথমটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। ভারতের ভৌগোলিক অবস্থান এরকম যে একদিকে রয়েছে হিমালয় পর্বতমালা, আবার একদিকে বঙ্গোপসাগর, একদিকে ভারত মহাসাগর, একদিকে আরব সাগর রয়েছে। অর্থাৎ ভারতের ভূপ্রকৃতি এমন যে ভারতকে একটা স্বাভাবিকভাবে নিরাপত্তা প্রদান করেছে প্রকৃতি, যেটা ভারতকে অনেক শক্তিশালী করেছে। এখন যদি নিরাপত্তাই না থাকে তবে দেশ কিভাবে শক্তিশালী হবে? তুমি ভাবো বাংলাদেশের কেমন পরিস্থিতি, বাংলাদেশের চারপাশে ভারতবর্ষ আর একপাশে বঙ্গোপসাগর, তাই না? বাংলাদেশের নিরাপত্তা অনেক কম, আমরা চাইলে ওকে আটকে নিতে পারি, আমরা নিজেদের মধ্যে অ্যাকোয়ার করে নিতে পারি, তাই না? কিন্তু আমরা করবো না, সেটা পরের কথা। ওই জায়গায় যদি পাকিস্তান থাকতো, পাকিস্তান এতদিন করে নিত। ওকে, যাই হোক, এই যে ভৌগোলিক অবস্থান ভারতকে এত শক্তিশালী করেছে, এর ফলে ভারতের পররাষ্ট্রনীতি এবং বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন পদক্ষেপ খুব মজবুত, খুব শক্তিশালী। ওকে, নেক্সট প্রাকৃতিক সম্পদ। যে কোনো রাষ্ট্রের বিদেশ নীতি অনেক অংশেই নির্ভর করে সেই রাষ্ট্রের মধ্যে কতটা প্রাকৃতিক সম্পদ রয়েছে। দেখো আরব কিছুটা শক্তিশালী, তারপরে মালয়েশিয়া, দুবাই, মালয়েশিয়াকে আমরা পরে রাখছি, দুবাই, এগুলোকে আমরা অনেক অংশেই শক্তিশালী দেশ বলে থাকি। তারপরে রাশিয়াকে অনেক অংশে আমরা শক্তিশালী দেশ বলে থাকি। এদের ওখানে তেলের খনি রয়েছে, এরা অর্থনৈতিক দিক থেকে বেশ সমৃদ্ধ, কারণ তাদের প্রাকৃতিক সম্পদ রয়েছে। সেই রকম আমাদের ভারতের ক্ষেত্রেও ভারতও প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, যেই প্রাকৃতিক সম্পদ ভারতকে শক্তিশালী করছে। প্রাকৃতিক সম্পদ যত থাকবে অর্থনৈতিক দিক থেকে উন্নতি ঘটবে। তোমরা সেটা বেসিক্যালি বোঝো, এটাকে বেশি এক্সপ্লেইন করার দরকার আছে বলে আমার মনে হয় না। তো পররাষ্ট্রনীতি নির্ধারণে এই প্রাকৃতিক সম্পদও অনেক অংশে প্রভাব ফেলে। নেক্সট কি আসছে? আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংগঠন। দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে সারা বিশ্বজুড়ে বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংগঠন গড়ে উঠেছে, যেরকম আঞ্চলিক সংগঠনের মধ্যে সার্ক, আসিয়ান বলতে পারি, তারপরে আন্তর্জাতিক সংগঠনের ক্ষেত্রে আমরা ইউএনকে বলতে পারি, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জকে বলতে পারি। এই সমস্ত সংস্থাতে ভারত প্রথম থেকেই যোগদান করেছে, যোগদান করে সেখানে বেশ সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই যে আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হলাম, যুক্ত হয়ে সেখানে তো অন্যান্য দেশও যুক্ত হয়েছে, তো তাদের সঙ্গে আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছি প্রথম থেকেই। যখন আমরা একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছি অন্যান্য রাষ্ট্রের সঙ্গে, যাতে আমাদের নিরাপত্তা সুরক্ষিত হয়, আমাদের সীমান্ত সুরক্ষিত হয়, যখন আমাদের অন্য দেশ আমাদেরকে আক্রমণ করবে তখন যাতে আমাদের বন্ধু দেশগুলো, অর্থাৎ যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, তারা আমাদেরকে যাতে হেল্প করে। যেরকম 1971-এর সময় কি হয়েছিল, আমরা যখন বাংলাদেশকে বাঁচানোর জন্য ওই বাংলাদেশ থেকে পাকিস্তানিদেরকে তাড়াচ্ছিলাম, তখন এই আমেরিকা পাকিস্তানের সাপোর্টে আমাদের বিরুদ্ধে লড়াই করতে চাইছিল, কিন্তু সেই সময় দাঁড়িয়েছিল আমাদের সঙ্গে কে? রাশিয়া। রাশিয়া বলছে আয়, তুই আয়, আমি ভারতের সঙ্গে আছি, তুই তুই পরমাণু মানবি, আমার কাছেও আছে, আমিও মারবো, এরকম, বুঝেছো? তো এই দিক থেকে একটা সেফটি থাকে। নেক্সট বিশ্বায়ন। দেখো
বেসিক্যালি ভারত প্রথম দিক থেকেই অন্য দেশের বিনিয়োগ নিতে চাইতো না, কিন্তু পরবর্তীতে যখন বিশ্বায়ন ঘটে এর সঙ্গে সঙ্গে ভারত বাধ্য হয় একরকম যে মুক্ত বাজার অর্থনীতি চালু করার। অন্য রাষ্ট্র যাতে বিনিয়োগ করে আমাদের দেশে, নাহলে অর্থনীতি ভেঙে যাচ্ছিল। তো বিশ্বায়নের সঙ্গে সঙ্গে ভারতের বিদেশ নীতি পরিবর্তন হয়েছে। বিশ্বায়ন যেহেতু হয়েছে, অন্যান্য দেশ অর্থনৈতিক দিক থেকে উন্নতি করছে, আমরা করতে পারবো না এরকম তো নয়। আমাদের দেশে যদি অন্য দেশ বিনিয়োগই না করে, ইনভেস্টই না করে, তাহলে কিভাবে আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি ঘটবে? তো এর জন্যও যে সমস্ত পরিকল্পনা নেওয়া হবে সেগুলো এই বিশ্বায়নও কিছুটা প্রভাব ফেলেছে, তাই না? যাই হোক, নেক্সট অর্থনৈতিক প্রেক্ষাপট। দেখো, বিশ্ব রাজনীতিতে সাধারণত অর্থনৈতিক দিক থেকে যারা সমৃদ্ধ, যেই সমস্ত দেশ সমৃদ্ধ, সেই সমস্ত দেশ বিশ্ব রাজনীতিতে একটা শক্তিশালী দেশ হিসেবে পরিচিতি লাভ করে। যেরকম আমেরিকা। আমেরিকা কেন এত শক্তিশালী? তার কারণ তার পারমাণবিক শক্তি অনেক বেশি, এই জন্য না, সে অর্থনৈতিক দিক থেকে একেবারে টপে রয়েছে, এই জন্য সে এত শক্তিশালী। পারমাণবিক বোমা যে কোনো দেশ বানাতে পারবে, তাদের দেশে ট্যালেন্ট রয়েছে, কিন্তু তার জন্য যে খরচ, সেই খরচ চালানোর ক্ষমতা হয়তো সেই দেশের নেই। তাই অনেক দেশ এখনো পর্যন্ত পারমাণবিক বোমা তৈরি করে উঠতে পারেনি। যাই হোক, তো ভারত ইনিশিয়াল পিরিয়ডে অর্থাৎ স্বাধীনতার প্রথম দিকে যেহেতু ইংরেজরা পুরোপুরি লুট করে নিয়ে চলে গেছিল, অর্থনৈতিক দিক থেকে আমাদের ভারত পিছিয়ে ছিল। তো ইনিশিয়াল পিরিয়ডে ভারতকে অন্যান্য রাষ্ট্রের উপরে কিছুটা নির্ভরশীল থাকতে হয়েছে অর্থনৈতিক দিক থেকে, কিন্তু পরবর্তীতে বিশেষ করে 1991-এর পরে সেই অর্থনৈতিক দিকটা একটু ভালো হওয়া শুরু করে। ক্লিয়ার? নেক্সট আসছে সামাজিক প্রেক্ষাপট। কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতি সেই রাষ্ট্রের সামাজিক প্রেক্ষাপটকে ইগনোর করে নির্মাণ করা একেবারে অসম্ভব। দেখো, ভারতের সামাজিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনেক অংশেই পররাষ্ট্র নীতি নির্ধারণে বেশ ভূমিকা পালন করে, বেশ প্রভাবিত করে। যেরকম ভারতের একটা প্রাচীন ঐতিহ্য রয়েছে, বাসুদৈব কুটুম্বকম, অর্থাৎ সারা বিশ্ব এক পরিবার। এই যে ধারণা বলা হয়, এই ধারণাটাই হচ্ছে একরকম ভারতের বিদেশ নীতির মূল মন্ত্র। আমরা পুরো পৃথিবীকে নিজের পরিবার মনে করি, তাই জন্যই তো আমরা কাউকে আগে থেকে আক্রমণ করি না, তাই না? এছাড়া আমরা অহিংসার পথ অবলম্বন করি। আমাদের দেশ বিভিন্ন ভাষার দেশ, বিভিন্ন ধর্মের দেশ, বিভিন্ন জাতির দেশ। এখানে বিভিন্ন জাতির মানুষ বসবাস করে, বিভিন্ন ভাষার বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। সেই সমস্ত বিষয়ের উপরে ভিত্তি করেও আমাদের পররাষ্ট্র নীতি নির্ধারণ করতে হয়, সবাইকার কথা ভেবে। নেক্সট আসছে রাজনৈতিক ঐতিহ্য। ভারতের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন আদর্শবাদী হিসেবেই সারা বিশ্বে পরিচিতি লাভ করেছিল, বা এই হিসেবেই পরিচিত ছিল। অর্থাৎ আদর্শবাদী হিসেবে ভারতের পররাষ্ট্রনীতি সারা বিশ্বে আদর্শবাদী হিসেবে পরিচিত ছিল। বলা হয় স্বাধীনতার পর থেকে প্রায় 1990 পর্যন্ত পুরো জোট নিরপেক্ষতার নীতি অবলম্বন করেছিল। হ্যাঁ, এখনো করছে জোট নিরপেক্ষতার নীতি। হ্যাঁ, কিন্তু সেই সময় একেবারে কঠোর জোট নিরপেক্ষতা অনুসরণ করত, কিন্তু এখন কিছুটা বাস্তবধর্মী হয়েছে। আমরা দেখতে পাই স্বাধীনতার পর ভারত সাধারণত জোট নিরপেক্ষতা, তারপরে বর্ণ বৈষম্যের বিরোধিতা, সাম্রাজ্যবাদের বিরোধিতা, এই সমস্ত নীতিগুলো সাধারণত তার পররাষ্ট্র নীতির মধ্যে রেখেছিল। কিন্তু পরবর্তীকালে নরসিমা রাও, যিনি পূর্বে তাকাও নীতির মাধ্যমে পূর্ব এশিয়ার বিভিন্ন রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করেছিল। তারপরে আমাদের নরেন্দ্র মোদী পশ্চিমে তাকাও, অর্থাৎ পশ্চিমী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য পশ্চিমে তাকাও নীতি গ্রহণ করেছিল, যার মাধ্যমে বাস্তববাদী আমরা স্বাধীনতার পরে দেখছিলাম যে আদর্শবাদী, পরবর্তীতে বর্তমানে বাস্তববাদী ধারার দিকে এগিয়ে নিয়ে গেছে আমাদের দেশের সরকার বা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলতে পারি। ওকে, আশা করছি এই পর্যন্ত একটা বেসিক ধারণা তোমাদের তৈরি হয়েছে যে ভারতের পররাষ্ট্রনীতির উপরে কোন কোন বিষয়গুলো প্রভাব ফেলে। এক, ভৌগোলিক অবস্থান ফেলছে, তারপরে প্রাকৃতিক সম্পদ যত বেশি থাকবে তত শক্তিশালী হব, আর যত শক্তিশালী আমাদের বৈদেশিক নীতিও তেমন হবে। ওকে, নেক্সট, আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে যোগদানের মাধ্যমে ভারতবর্ষ কি করেছে, নিজেদের বা নিজের জায়গা বিশ্ব মঞ্চে ধরে রেখেছে একখানা শক্তিশালী রাষ্ট্র হিসেবে। নেক্সট, বিশ্বায়ন। বিশ্বায়নের সঙ্গে সঙ্গে ভারতের বিদেশ নীতি পরিবর্তন হয়েছে, অর্থাৎ বিশ্বায়নও ভারতের বিদেশ নীতির উপরে প্রভাব ফেলেছে। নেক্সট, সামাজিক প্রেক্ষাপট, অর্থাৎ ভারতবর্ষের যে সামাজিক পরিস্থিতি, সেই পরিস্থিতিও একরকম বিদেশ নীতির উপরে প্রভাব ফেলছে। এছাড়া অর্থনৈতিক দিক থেকে উন্নতি সাধন করতে চাই ভারত। ইনিশিয়াল পিরিয়ডে ভারত যদিও অন্যের উপর ডিপেন্ড ছিল, অন্যান্য রাষ্ট্রের উপরে, কিন্তু বর্তমানে কিছুটা ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। যেরকম WTO তৈরি হলো, তাই না? ওই WTOর প্রতিষ্ঠা রাষ্ট্র হিসেবেও ভারত রয়েছে। ওকে, নেক্সট, রাজনৈতিক ঐতিহ্য। ভারত স্বাধীনতার প্রথম দিকে আদর্শবাদী ধারার ওপরে ভিত্তি করে তার পররাষ্ট্রনীতি তৈরি করতো, এবং সেই সমস্ত বিষয়গুলোই রেখেছিল, কিন্তু বর্তমানে কিছুটা বাস্তববাদী হয়েছে। পশ্চিমী রাষ্ট্রগুলোর সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছে, পূর্বের রাষ্ট্রগুলোর সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছে। আমরা দেখতে পাই রাশিয়ার সঙ্গেও ভালো সম্পর্ক, এবং আমেরিকার সঙ্গেও আমরা কিছুটা সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছি। যদিও তুমি দেখতে পাবে যে খুব একটা ভালো সম্পর্ক আমাদের আমেরিকার সঙ্গে বর্তমানে নেই,
কিন্তু রাশিয়ার সঙ্গে পুরো গলায় গলায় বন্ধুত্ব আমাদের। ওকে, যাই হোক, নেক্সট অংশে যাওয়া যাক। নেক্সট কি বলছে, ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য। দেখো, ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যের মধ্যে যেটা আছে, তোমাদের অনেক সময় কোশ্চেন আসে, সেখানে দুখানা অপশন থাকে, আলাদা আলাদা কোশ্চেনে আলাদা আলাদা অপশন থাকে। একটা থাকে ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য হচ্ছে, অপশনে থাকলো পঞ্চশীল নীতির অনুসরণ, এটা সঠিক উত্তর হয়। আবার কখনো আসে জোট নিরপেক্ষ নীতির অনুসরণ বা জোট নিরপেক্ষতা, এটা উত্তর হয়। আশা করি কি বলতে চাইছি বুঝে ফেলেছো। যাই হোক, এগুলো আমরা একটু ব্যাখ্যা করি। ভারতের পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য, প্রথম হচ্ছে পঞ্চশীল নীতির অনুসরণ। 1954 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং চীনের যে রাষ্ট্রপ্রধান চৌ এন লাই, তার সঙ্গে চীনের সঙ্গে ভারতের একখানা চুক্তি হয়, যেটা পঞ্চশীল নীতির নামে পরিচিত, যেখানে 5খানা নীতি ছিল। যেরকম একটা নীতি ছিল জাতীয় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। 2 নম্বর, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। 3 নম্বর, অনাগ্রাসন অর্থাৎ আক্রমণ করবে না। তারপরে শান্তিপূর্ণ সহাবস্থান। তারপরে পারস্পরিক স্বার্থ রক্ষা। এই 5খানা নীতি ছিল। আমরা দেখতে পাই যে পরবর্তীতে ভারতবর্ষে যত নীতি তৈরি হয়েছে, যত পররাষ্ট্র নীতি তৈরি হয়েছে, যে সমস্ত পরিকল্পনা বিভিন্ন সরকার এসে গ্রহণ করেছে পররাষ্ট্র নীতির সঙ্গে রিলেটেড, সমস্ত কিছুতেই একটু না একটু এই পঞ্চশীল নীতির প্রভাব রয়েছে। এছাড়া জোট নিরপেক্ষতা নীতিরও প্রভাব রয়েছে। এছাড়া জোট নিরপেক্ষতা নীতির অনুসরণ, জোট নিরপেক্ষতা নীতির অনুসরণ ভারতের পররাষ্ট্র নীতিতে দেখা যায় যে সে নিউট্রাল থাকে, কোনো জোটে কোনো লড়াইয়ে যেতে চায় না। ভারতবর্ষের জোট নিরপেক্ষতা একটু অন্যরকম। দেখো, এর নিরপেক্ষ মানে একেবারে পুরোপুরি নিরপেক্ষ ছিল না। যেরকম কিছু ক্ষেত্রে আমেরিকাকে সাপোর্ট করেছিল, কিছু ক্ষেত্রে রাশিয়াকে সাপোর্ট করেছিল, তারা যখন যাকে পেরেছে সাপোর্ট করেছে সেই সময়, যেটাকে আমরা গতিশীল নিরপেক্ষতা বলতে পারি। আমরা পুরোপুরি তোমার হয়ে, যেরকম অনেক রাষ্ট্র ছিল যারা শুধুমাত্র রাশিয়ার হয়েই কথা বলছিল, আবার কিছু রাষ্ট্র ছিল শুধু মার্কিন হয়েই কথা বলছিল, কিন্তু আমরা দুটোকে মিক্সড করেছি, আমরা দুটোকেই সাপোর্ট করেছি, আমরা দুটোরই বিরোধিতা করেছি এই জোট নিরপেক্ষতার মাধ্যমে। আমরা তোমাদের কোনো জোটে যোগদান করিনি, কিন্তু যেইটুকুনি আমার ভালো মনে হচ্ছে সেইটুকুনি আমি নিয়েছি, অনেকটা ওই রকম। বলছে ভারতের পররাষ্ট্রনীতি এখনো তেমন। দেখো, আমেরিকার সঙ্গেও সম্পর্ক ভালো রাখছে বর্তমান সময়ে, আবার এর সঙ্গেও সম্পর্ক ভালো, কার? রাশিয়ার, পুতিনের সঙ্গে, তাই না? যাই হোক, নেক্সট, বর্ণবিদ্বেষের বিরোধিতা। ভারতের পররাষ্ট্রনীতির একটা মূল বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে বর্ণবিদ্বেষের বিরোধিতা করা, সেই 1947 থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত করছে। নেক্সট, শান্তিপূর্ণ উপায়ে বিরোধের মীমাংসা ও যুদ্ধ পরিহার। ভারত সর্বদা যুদ্ধ পরিহার করেছেন, সর্বদা শান্তির পথ খোঁজার চেষ্টা করেছেন। যেখানে বসে সমস্ত কিছু সলভ হয়ে যায়, সেখানে আমরা কেন মানুষের ক্ষতি করব, প্রথম থেকেই আলাপ আলোচনার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন বা দেওয়া হয়েছে এই ভারতের পররাষ্ট্রনীতিতে। দেখো, ভারত সর্বদা চেয়েছে বিশ্ব শান্তি যাতে প্রতিষ্ঠা হয়, আর এই বিশ্ব শান্তি তখনই প্রতিষ্ঠা হবে যখন আমরা যুদ্ধ ত্যাগ করব এবং শান্তিপূর্ণভাবে বসে আলাপ আলোচনার মাধ্যমে সেগুলোকে শেষ করার চেষ্টা করব। আমরা একটা উদাহরণ দিই, যেরকম এই যে প্যালেস্তাইনের যে সংকট দেখা দিয়েছে বা দিয়েছিল, সেই সময় এই সমস্যাটা শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য বারবার ভারতবর্ষ ইসরায়েলের কাছে আবেদন করেছে। এছাড়া পাকিস্তান সহ অন্যান্য বিভিন্ন যে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, তাদের সঙ্গেও এই শান্তিপূর্ণভাবে বসে আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন সমাধান করার চেষ্টা করেছে, অর্থাৎ বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করেছে ভারতবর্ষ। নেক্সট আসছে কি, জাতীয় মুক্তি আন্দোলনের সমর্থন। অর্থাৎ ভারত প্রথম থেকেই যেহেতু বিভিন্ন উপনিবেশবাদের বিরোধিতা করেছেন এবং এই উপনিবেশবাদের, সাম্রাজ্যবাদের বিরোধিতার করার জন্য অন্যান্য রাষ্ট্র, অর্থাৎ তৃতীয় বিশ্বের যে বিভিন্ন রাষ্ট্র, বিশেষ করে আফ্রিকার দিকের যে রাষ্ট্রগুলো যারা স্বাধীন হতে চাইছিল, তারা যখন স্বাধীনতার যুদ্ধ লড়ছে, মুক্তিযুদ্ধ লড়ছে, তখন হেল্প করেছে। এছাড়া তুমি দেখো, বাংলাদেশের উদাহরণই আমরা দিতে পারি। যখন পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হতে চাইছে, তখন আমরা তাদেরকে হেল্প করেছি, এবং আমরা হেল্প করেছি বলেই 1971 সালে আমরা একে অপরকে কংগ্রাটস জানিয়েছি যে আমাদের নাতি হয়েছে। যাই হোক, মজা করলাম। নেক্সট, সামরিক হস্তক্ষেপ ও সামরিক অগ্রাসনের বিরোধিতা। দেখো, ভারতবর্ষ কখনোই বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলোর সামরিক হস্তক্ষেপ এবং সামরিক অগ্রাসনের ব্যাপারগুলো মেনে নেয়নি। আমরা ঠান্ডা লড়াইয়ের কথা ভাবলেই আমরা বুঝতে পারবো, আমরা না আমেরিকাকে সাপোর্ট করেছি, না সোভিয়েতকে সাপোর্ট করেছি, আমরা কাউকেই সাপোর্ট করিনি সেই সময়, আমরা পুরো নিরপেক্ষ ছিলাম। হ্যাঁ কি না? হ্যাঁ, কিছু ক্ষেত্রে ওদের দিক থেকে কিছু নীতি আমরা গ্রহণ করেছি, ওদের দিক থেকে কিছু নীতি গ্রহণ করেছি, সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা নিরপেক্ষ ছিলাম, আমরা পুরোপুরি কাউকে সাপোর্ট করিনি। আমাদের পররাষ্ট্র নীতি এটাই যে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করব। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদের যা যা করা উচিত সেগুলো করব। আমরা অহিংসার পথ অবলম্বন করব। আমরা যেখানে বসে মিটিয়ে নেওয়া যায় সেখানে আমরা নিশ্চয়ই যুদ্ধ করে মানুষের ক্ষতি করতে চাইবো না। ওকে, নেক্সট, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্প্রীতি রক্ষা। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেরকম বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপস, এদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছি। ইভেন আমাদের ছেলের সঙ্গেও করার চেষ্টা করেছি বিভিন্ন সময় স্বাধীনতার পর থেকে, কিন্তু ছেলে বারবার বারবার সেই শান্তি ভঙ্গ করেছে। ওকে, যাই হোক, নেক্সট আসছি,
ভারতের বিদেশ নীতির বিবর্তন নিয়ে। দেখো বিদেশ নীতি 1947 থেকে বর্তমান সময় পর্যন্ত দেখবো যে কে কেমন বিদেশ নীতি গ্রহণ করেছে, আমাদের কোন প্রধানমন্ত্রী কি রকম চিন্তা ভাবনা করতো বিদেশ নীতি নিয়ে, সেই জিনিসগুলো। যেরকম আমরা নেহেরুর আমল বলতে পারি 1947 থেকে 1964 সাল। ইনি কি করেছে, জোট নিরপেক্ষতা নীতি গ্রহণ করেছে। কি, ওই আমরা ন্যাম লিখে দিই, নন অ্যালাইন মুভমেন্ট। এই এই নীতি গ্রহণ করেছে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে। এছাড়া পঞ্চশীল নীতি, তাই না, পঞ্চশীল নীতি গ্রহণ করেছে। পঞ্চশীল নীতি কবে গ্রহণ করেছিল? 1954 সালে। ঠিক আছে, কার সঙ্গে হয়েছিল? চীনের সঙ্গে। তখন ওখানকার রাষ্ট্রপ্রধান ছিল চৌ এন লাই। ওকে, এটাও মনে রাখবে। এছাড়া আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, তিনি এশিয়া রাষ্ট্রের মধ্যে একটা ঐক্য গঠনের চেষ্টা করেছিলেন এবং একরকম আমরা বলতে পারি তার উদ্যোগেই সর্বপ্রথম এশিয়ার বিভিন্ন রাষ্ট্র এক জায়গায় হয়ে সম্মেলন করে। এছাড়া জওহরলাল নেহেরু রাশিয়ার সঙ্গে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সঙ্গে, সেই সময় তো রাশিয়া সোভিয়েত ইউনিয়ন হিসেবেই ছিল, এই সোভিয়েত ইউনিয়নের সঙ্গে এবং আমেরিকা উভয়ের সঙ্গে সম্পর্ক ভালো করেছে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো আমাদের এখনকার নয়, পুরো প্রথম থেকেই। এই নেহেরু এমন মানুষ ছিল, তুমি ভাবো সেই সময় কত উন্নতি ঘটিয়েছে। আমরা এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে কিছু কথা শুনে নেহেরুকে জাজ করি, কিন্তু লোকটার ট্যালেন্ট ছিল, সত্যি ছিল। এমনি তাকে বিদেশ নীতির রূপকার বলা হয় না। অনেকে মনে করেন যে এখনো পর্যন্ত ওনার মতো বিদেশ নীতি বুঝতো এইরকম প্রধানমন্ত্রী আর হয়নি। এটা আমি বলছি না, অনেকে মনে করে। ঠিক আছে, তুমি অনেক শিক্ষকদের দেখবে, বিশেষ করে যারা ইউপিএসসির জন্য পড়ায়, তাদের মধ্যে বেশ কিছু টিচার রয়েছে যারা এটা মনে করেন। যাই হোক, নেক্সট, লাল বাহাদুর শাস্ত্রীর আমলে 1964 থেকে 1966 ইনি খুব কম সময় শাসন করেছিলেন। এই সময় তিনি যে বিদেশ নীতি অনুসরণ করেছিলেন সেটা অ্যাকচুয়ালি নেহেরুরই বিদেশ নীতি। কিন্তু এই যে লাল বাহাদুর শাস্ত্রী, তিনি যেহেতু একটু বাস্তববাদী মানুষ ছিলেন, তো তিনি এই যে স্বল্প সময়ের মধ্যে কি করেছিলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন। বলা হয় তিনি সোভিয়েত ইউনিয়নের উপস্থিতিতে তাসখণ্ডে পাকিস্তানের সঙ্গে, অর্থাৎ তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী আইয়ুব খান ছিল, তার সঙ্গে বসে একখানা চুক্তিতে স্বাক্ষর করেন। ওকে, নেক্সট, ইন্দিরা গান্ধীর সময়, আয়রন লেডি, তাই না, এনার দুটো সময়কাল ছিল। 1966 থেকে 77 একবার ক্ষমতায় এসেছিল, তারপরে 1980 থেকে 84-তে আসে। তো এনার সময়কালে পররাষ্ট্রনীতি কেমন ছিল ভারতের? দেখো, ইন্দিরা গান্ধী ওই যে প্রতিবেশীদেরকে হেল্প করা, প্রতিবেশীদেরকে সহযোগিতা করা, তারপরে কেউ যদি মুক্তিযুদ্ধ লড়াই করে বা মুক্তি আন্দোলন করে তার সাপোর্ট করা, এই সমস্ত বিষয়ের উপরে ভিত্তি করে বাংলাদেশকে সাপোর্ট করেছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধে হেল্প করেছিল এবং সেই যুদ্ধে জেতার পরে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন চুক্তি করে। এছাড়া ওই যুদ্ধের পরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য সিমলা চুক্তি করে 1972-এ। ওকে, লাল বাহাদুর শাস্ত্রীর পরে ইন্দিরা গান্ধী আরও বেশি জোর দেয় প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করা নিয়ে। এছাড়া তার আমলেই আরবীয় যে কান্ট্রি ছিল, আরবের দেশগুলোকে বা আরবের দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা ভালো হয়। এছাড়া সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়। এছাড়া পশ্চিমী যে সমাজতান্ত্রিক দেশগুলো ছিল সেই সমস্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করে এই ইন্দিরা গান্ধী। এছাড়া পশ্চিমী যে ক্ষমতাশালী দেশ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক ভালো করার চেষ্টা করেন এবং করে তোলেন এই ইন্দিরা গান্ধী। ওকে, নেক্সট কি বলছে, জনতা সরকারের আমলে 1977 থেকে 80 সাল, এই সময় মোরারজি দেশাই ছিল। এই যে জনতা সরকারের যে প্রধান হয়েছিল সেই সময় মোরারজি দেশাই, তিনি সাধারণত বলেছিলেন যে ভারত প্রকৃতপক্ষে জোট নিরপেক্ষতা নীতিটাকেই অনুসরণ করবে, অর্থাৎ কোনো জোটে কখনো যোগদান করবে না। ইভেন এই সময় মোরারজি দেশাইও ওই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করে এবং ভালো রাখার চেষ্টা করে। এরপরে 1979 সালে জনতা দলের যে অন্তর্বর্তী বিভিন্ন সমস্যার কারণে এই জনতা সরকারের পতন ঘটে যায়। তখন প্রধানমন্ত্রী হন চরণ সিং, তিনি 6 মাস রাজত্ব করে বা বলতে পারি শাসন করে ভারতবর্ষে, এবং বলাই যেতে পারে ওই 6 মাসে আর বিদেশ নীতি কি তৈরি হবে, তাই না, সেরকম উল্লেখযোগ্য কোনো ঘটনা নেই। এরপরে আসে রাজীব গান্ধীর সময়। রাজীব গান্ধী ছিল 1984 থেকে 1989 পর্যন্ত। দেখো 1984 কেন, ওই যে 1984-তে ইন্দিরা গান্ধীকে মেরে দিল, তারপরে তার জায়গায় রাজীব গান্ধী বসলো সিটে, প্রধানমন্ত্রী সিটে। এই রাজীব গান্ধীও তার যে পররাষ্ট্রনীতি ছিল সেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জোট নিরপেক্ষতার নীতি অনুসরণ করেছিল। তার আমলেও অর্থাৎ রাজীব গান্ধীর আমলে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক বেশ ভালো হয়, ঘনিষ্ঠতর হয়। এছাড়া 1985 সালে 13 জুন তিনি মার্কিন কংগ্রেসে গিয়ে একটা ভাষণ দেয় এবং সেই সময় যে ওখানকার রাষ্ট্রপতি ছিল রোনাল্ড রেগন, তার কাছ থেকে এই সম্মতি আদায় করে নেয় যে সেই সময় পৃথিবীর সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটার, সেই কম্পিউটার যাতে আমেরিকা ভারতকে বিক্রি করে, এই সম্মতি তিনি সেই ঘুরতে গিয়ে নিয়ে নেন, ওই ভাষণ দিতে গিয়ে নিয়ে নেন। ঠিক আছে, এছাড়া 1988 সালের একটা ঘটনা যদি আমরা বলি, তিনি চীনে সফরে যান, চীনে ঘুরতে যান, গিয়ে চীনের সঙ্গে আমাদের ভারতবর্ষের যে ভুল বোঝাবুঝি ছিল সেই ভুল বোঝাবুঝি পুরোপুরি নষ্ট করে দেন।
অবসান ঘটিয়ে দেন, যে আর ভুল বুঝে লাভ নেই, আমরা একসঙ্গে থাকি, প্রতিবেশী দেশ, সেই অবসান ঘটিয়ে সম্পর্কের উন্নতি ঘটায়। ওকে, এরপরে চলে আসছে ভিপি সিং, যিনি 1989 থেকে 90 ছিলেন, এবং চন্দ্রশেখর আজাদের কথা বলতে পারি, যিনি 1990 থেকে 91 ছিলেন। এই যে এইটা হচ্ছে চন্দ্রশেখর আজাদ, এটা হচ্ছে ভিপি সিং। ওকে, এই যে ভিপি সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন ভারতের পররাষ্ট্র নীতি নির্মাণে দায়িত্ব দিয়েছিলেন তিনি সাধারণত ইন্দ্র কুমার গুজরালকে, এবং সেই ইন্দ্র কুমার গুজরাল দুখানা বিষয়ের উপরে বেশ গুরুত্ব দিয়েছিল, মানে পররাষ্ট্র নীতি ঠিক করার ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা, তার সঙ্গে নরমভাবে কথা বলা, আর 2 নম্বর প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখা। ওকে, তারপরে 1990-এ ভিপি সিং এর সরকারের পতন ঘটলে চন্দ্রশেখর আজাদ 6 মাসের জন্য ক্ষমতায় আসে, এবং তার সময় খুব একটা উল্লেখযোগ্য ঘটনা নেই, অর্থাৎ চন্দ্রশেখর আজাদের সময় খুব একটা গুরুত্বপূর্ণ ঘটনা ছিল না। এরপরে আসছে নরসিংহ রাও এর আমলে 1991 থেকে 96, এই সময়ে তিনি কি করেছিলেন, খুব ইম্পর্টেন্ট একটা কাজ করেছিলেন। 1991 সালে ইনি যখন প্রধানমন্ত্রী হন, তখন এখানকার অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ঠিক আছে, কে ছিল অর্থমন্ত্রী? মনমোহন সিং, মনমোহন সিং এমএস। এই সময় ভারতের অর্থনীতি কিছুটা ভেঙে পড়েছিল, তো এক্ষেত্রে সেই সময়কার অর্থমন্ত্রী মনমোহন সিং ঘোষণা করে ভারত এখন উদার অর্থনীতির পথ অবলম্বন করবে, যেটা ইন্টারনাল ম্যাটারে চেঞ্জ করার পরিকল্পনা হলেও সেটা বিদেশ নীতি বাস্তবায়নে, বিভিন্ন বিদেশ নীতি বাস্তবায়নে বেশ প্রভাব ফেলেছিল। ওকে, এছাড়া এই নরসিংহ রাও প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও ভালো করার চেষ্টা করে। এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ঘটনা রয়েছে, সেটা হচ্ছে 1996 সালে এই নরসিংহ রাও নেপালের সঙ্গে মহাকালী নামক বা মহাকালী চুক্তি নামে একটা চুক্তি স্বাক্ষর করেন। এছাড়া শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ভালো করার চেষ্টা করেন। এছাড়া নরসিংহ রাও পূর্বে তাকাও নীতি গ্রহণ করে। এছাড়া সার্ক অন্তর্ভুক্ত যে রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলোকে নিয়ে দক্ষিণ এশিয়ায় একটা মুক্ত বাজার অর্থনীতি চালু করার পরিকল্পনা করে, যার জন্য তিনি সাপটা গঠন করে। ওকে, এরপরেই চলে আসছে দেবগৌড়া এবং আইকে গুজরালের সময়, যেখানে দেবগৌড়া 96 থেকে 97 ছিল এবং গুজরাল 97 থেকে 98 ছিল। দেবগৌড়া কি করে, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করে, এবং আইকে গুজরাল পাকিস্তানের সঙ্গে একটু সম্পর্ক ভালো করার চেষ্টা করে। এছাড়া দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে। ওকে, এরপরে আসছে অটল বিহারী বাজপেয়ীর আমলের কথা, যেটা 1998 থেকে 2004 পর্যন্ত তিনি শাসন করেছিলেন। তিনি 1998 সালে ওই যে পোখরানের যে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়, অর্থাৎ পরীক্ষা করে, এই পরীক্ষার মাধ্যমে তিনি ভারতের বিদেশ নীতিকে এক ধাপ আগিয়ে নিয়ে যায়। এছাড়া এই বিশ্বায়নের যুগে বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য ওই যে পূর্বে যে নরসিংহ রাও পূর্বে তাকাও বলে যে নীতি গ্রহণ করেছিল, সেই নীতিটাকে আরও সক্রিয় করে, তিনি ওটাকে আবারও অ্যাপ্লাই করে। বোঝা গেল? নেক্সট আসছে মনমোহন সিংয়ের আমলের, তিনি ছিলেন 2004 থেকে 14 সাল পর্যন্ত। এই মনমোহন সিং যে বিদেশ নীতি গ্রহণ করেছিলেন, সেই বিদেশ নীতির প্রধান বৈশিষ্ট্য ছিল যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখা। তারপরে তিনি কি করেছিলেন, 2005 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করে, যেটা 2008 সালে গিয়ে পুরোপুরি কার্যকর হয়ে যায়। তার আগে স্বাক্ষর হয়েছিল 2007-এ। ওকে, ওই যে পারমাণবিক যে চুক্তিটা। তারপরে আসছে নরেন্দ্র মোদীর আমল, যেখানে আমরা খুব দেখতে পাই প্রচুর পরিমাণে বিভিন্ন দেশে দেশে ঘুরে বেরিয়েছে মোদীজি, এবং বলা বাহুল্য সম্পর্কও ভালো করেছে, কিছুটা উন্নতি করেছে, আবার কিছু ক্ষেত্রে খারাপও হয়েছে। সম্পর্ক অনেকটাই খারাপ হয়েছে। ছোট ছোট দেশ নেপাল, ভুটান, এরা আমাদের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাইছে। তুমি ভাবো, আমাদের নাতেই আমাদের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চাইছে। হ্যাঁ, হতে পারে ওইটা ছোট্ট একটু দেশ, কিন্তু প্রতিবেশী তো, সে যেই হোক, সম্পর্ক আমাদের ভালো রাখা উচিত। এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে না, আবেগ কাজ করালে হয় না, বিবেকটাকে কাজে লাগাতে হয়। আমরা আবেগ কাজে লাগালে আমাদের ওটা দরকার নেই, কিন্তু বিবেক কাজে লাগালে ছোট থেকে ছোট জিনিসও দরকার। ওকে, তো মোদিজির কিছু বৈশিষ্ট্য রয়েছে বিদেশ নীতির ক্ষেত্রে, সেটা আমরা একটু বলি। যেরকম প্রতিটা প্রধানমন্ত্রী আমরা দেখলাম প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো করতে চেয়েছে, তাই না? সেরকম মোদিজিও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো করতে চেয়েছেন। প্রতিবেশীদের সঙ্গে যাতে ভালো সম্পর্ক থাকে, অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে, তো তিনি একটা নীতি গ্রহণ করেন, নেইবারহুড ফার্স্ট, বা প্রতিবেশীরাই প্রথম। অর্থাৎ যে কোনো বিষয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলো বেশি সুযোগ সুবিধা পাবে আমাদের কাছ থেকে, এই নীতি তিনি গ্রহণ করেন। এছাড়া মোদিজি আমরা মোদি সরকারের কথা বলতে পারি। এই সরকার কি করে, ইসরায়েল এবং ইরানের সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য পশ্চিমে তাকাও বলে একটা নীতি গ্রহণ করে। এছাড়া সেই যে পূর্বে তাকাও যে নীতি ছিল, ওর পরিবর্তে অ্যাক্ট ইস্ট পলিসি গ্রহণ করেন মোদী সরকার। এছাড়া এর পরবর্তীতে তিনি কি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান,
ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সহ প্রশান্ত মহাসাগরীয় যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেন। ওকে, দেখো বিভিন্ন প্রধানমন্ত্রী বিভিন্নভাবে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারণে এবং পররাষ্ট্রনীতি কার্যকরের দিকে নজর দিয়েছেন, এবং আশা করা যায় যে ভবিষ্যতে আমাদের অন্য দেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে। তবেই আমরা ওই যে বিশ্বগুরু বলছি না, বিশ্বগুরু আদেও আমরা বর্তমানে না, আমাদের দেশ এখনো পর্যন্ত বিশ্বগুরু হয়ে উঠতে পারেনি। যদি বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আমরা ভালো করতে পারি পুরোপুরি, তাহলে আমরা নিশ্চয়ই একদিন বিশ্বগুরু হয়ে উঠব। আর হ্যাঁ, এখানে আমি অনেক কিছু এক্সপ্লেন করিনি, অনেক কিছু ব্যাখ্যা করিনি। যদি ব্যাখ্যা করতে যেতাম অনেক বড় ভিডিও হতো। ইন্টারন্যাশনাল রিলেশন পড়ছো তো, এই ইন্টারন্যাশনাল রিলেশনটা খুব বড় বিষয়, যেটা আজকে এই আছে কালকে পরিবর্তন হয়ে যেতে পারে। এই ইন্টারন্যাশনাল মানে রিলেশন যে বিষয়টা, এটা একটা গতিশীল বিষয়, এটা পরিবর্তন হতে থাকে। তুমি ধরো এই যে আজকে যেই বইটা পড়ছো, আজকে যে সমস্ত তথ্য দিয়ে তোমরা পড়াশোনা করছো ইন্টারন্যাশনাল রিলেশনে, কালকে চেঞ্জ হয়ে যেতে পারে। ওকে, এটা পরিবর্তনশীল বিষয় ইন্টারন্যাশনাল রিলেশনটা। আর যারা ইউপিএসসি দেবে ভবিষ্যতে, তাদের জন্য এই ইন্টারন্যাশনাল রিলেশন খুব কাজে দেবে। এবং তোমরা একটু ভালো করে যদি পড়ো ইন্টারন্যাশনাল রিলেশন, খুব ভালো লাগবে আন্তর্জাতিক সম্পর্ক পড়তে। তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে আমাকে নিশ্চয়ই করতে পারো। আর এখনো যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর কেমন লাগলো ক্লাসটা নিশ্চয়ই জানিও। ওকে, তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য